আমার কথা শোনা যাচ্ছে? নুল করিম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম, হ্যাঁ আছি ভালো। ইয়াকুব আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একমাত্র ইয়াকুব ছাড়া আর কেউ অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। হুম। আর হচ্ছে সব মোটামুটি ফাঁকিবাজ। তো আমরা গত দিন যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, ইয়াকুব দুইটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছে আর কি। আর বাকি দুইটা বলছো পারতেছে না আর কি, এটা বলছে আর কি। তো ইয়াকুব কোথায় সমস্যা হয়েছিল বাকি দুটো বুঝতে? স্যার ওই M1 থেকে M2 কিছু নকলত বেশি, ওইটা সি নাম্বার, সি 2 নাম্বার কোয়েকশনটা কি স্যার? একের বি নম্বর কোশ্চেনটা একটু পড়েন তো আপনি। স্যার আচ্ছা স্যার, আমি স্যার শিফট একটা নিয়ে আসি স্যার। একের বি এর কোশ্চেনটা একটু পড়েন। জি স্যার, পড়তে স্যার। স্যার কোয়েকশনটা হচ্ছে, ডাস liquidity support from Bangladesh Bank to commercial bank over this long period is good, did for a stable banking industry discuss. বলছে যে যদি লঙ্গার পিরিয়ড, যদি বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংক গুলা লঙ্গার পিরিয়ড যদি লিকুইডিটি সাপোর্ট নিয়ে থাকে, জি স্যার। তাহলে এটা কি ভালো না খারাপ সেটা বলছে। এটা তো খারাপ স্যার, ভালো না স্যার। তো এটা তো অবশ্যই ভালো না, জি স্যার। তাই না? কারণ হচ্ছে যে যদি লিকুইডিটি সাপোর্ট নিয়ে থাকে, তার মানে কি আপনার ব্যাংকের ডিপোজিট কম, লোন বেশি। লোন বেশি, জি স্যার। তার মানে কাস্টমার আসা মাত্র আপনি টাকা দিতে পারেন না। টাকা, হ্যাঁ, তাহলে জি কি স্যার। আপনার একটা গুডউইল নষ্ট হয়, আপনার একটা রেপুটেশন লস হয়। জি স্যার। ব্যাংকের একটা গুডউইল নষ্ট হয় যে আপনি কাস্টমার জি আসলে টাকা স্যার। দিতে পারেন না। আর বাংলাদেশ ব্যাংক থেকে মানুষ কখন টাকা ধার করে ব্যাংকগুলো? যখন হচ্ছে অন্য কোনো ব্যাংকের কাছ থেকে সে টাকা ধার নেওয়ার ক্ষমতা হারায় ফেলে। তো আমরা জি স্যার। যখন দেখা যাচ্ছে যে টাকা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা টাকা ধার পাই না, আমাদের লোন লাগে, আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে পারি না, তার মানে কি তখন আমরা হয়তো বাইরে যাই ধার করতে। তো জি ধার স্যার। করতে গেলে তখন আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে নিতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আত্মীয় স্বজন আমার আর বিশ্বাস করে না যে আমি টাকা দিতে পারবো। তখন আমি হয় ব্যাংকে যাই, অথবা অন্য কারোর কাছে সুদী মহাজনের কাছে যাই, বেশি বেশি সুদে লোন নিই। জি স্যার। তাহলে সে আমরা যখন কোনো ব্যাংকের কাছ থেকে ধার নিতে পারি না, তখন বাংলাদেশ ব্যাংকের কাছে যাই যে বাংলাদেশ ব্যাংক আমাদের কাছে, তখন আমরা ধার নিই। তো এইটা আমাদের ব্যাংকের জন্য একটা গুডউইল এবং রেপুটেশন লস হয়। জি স্যার। তো সুতরাং এটা অবশ্যই ভালো না। ভালো না স্যার। হুম, সেই আঙ্গিকে কথাবার্তা গুলো লিখতে হবে। আচ্ছা, আমি বুঝাইতে পারছি? বুঝছি স্যার। ইয়াকুব কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, আমি বুঝছি স্যার। স্যার বুঝছি। স্যার বুঝছি স্যার। লাইনটা মনে হয় মাঝখানে কেটে গেছিল, আমার কথা শুনতে পান এখন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার এখন। আচ্ছা ইয়াকুব, ওই একটু আগে যে উত্তরটা দিলাম বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার আমি। আচ্ছা, যদি টিমটা বুঝতে বুঝছি স্যার। পারেন তাহলে এখন পরবর্তীতে একের ডি যেটা আছে, মানে একের সি এর দুই, সি, সি এর দুই হ্যাঁ নাম্বার। জি, 2 নাম্বারটা স্যার। সি এর এটা, দুই নাম্বার বলছে হোয়াই আর দ্য গ্রোথ রেটস অফ এম জি ওয়ান স্যার, এন্ড এম টু ডিফারেন্ট। ডিফারেন্ট। এটা তো খুব সোজা।
M1 হচ্ছে ন্যারো মানি Sir, আর M2 হচ্ছে ব্রড মানি। broad money, As जी sir. as M1 treat as narrow money and M2 treat as broad money, Broad so money. so generally that growth rate will be different because of अच्छा sir. M1 M1 accumulate only demand deposit and जी sir. M2 accumulate whole deposit, demand plus Whole time deposit. deposit. First time grade. That's why that growth rates will be different as usual. Good, जी sir. Clear? जी sir. ঠিক এইভাবেই কথাটা লিখবেন। अच्छा হয়তো sir. মিজান ভাই আপনাদেরকে পরবর্তীতে আমি যে কথাগুলো বলতেছি এটা রেকর্ডিং ক্লাস দিয়ে দিবে। अच्छा যদি sir. এখন কেউ লিখে নিতে না পারেন তাহলে রেকর্ডিং ক্লাস থেকে দেখে আবার লিখে নিবেন। Good, जी sir. আচ্ছা, তো আমি আজকে ক্লাস নিয়ে গো থ্রু করতেছি। হ্যাঁ, जी sir. আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম নিয়ে। তো পেমেন্ট সিস্টেমটা কি জিনিস? পেমেন্ট সিস্টেম হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ট্রানজাকশন গুলো আছে সেই ট্রানজাকশন গুলো সম্পূর্ণ করার জন্য আমরা যে বিভিন্ন রকম ওয়ে বা বিভিন্ন রকম সিস্টেমের আন্ডারে থাকি সেটাকে বলে বেসিক্যালি পেমেন্ট সিস্টেম। তো সেই কি করার জন্য আমরা ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো যার মাধ্যমে সম্পন্ন করি, আমাদের যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো দৈনন্দিন সম্পন্ন করি সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেসম্যানদের হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে বা আদার্স বিভিন্ন ফ্যাক্টরস হতে পারে। তো এই এদের যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো আছে তাদের সেই ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো সম্পন্ন করার জন্য যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে পেমেন্ট সিস্টেম। আমরা যদি প্রথম যে লাইনটা পড়ি যে পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম আর দ্য মিনস বাই হুইচ ফান্ড আর ট্রান্সফার্ড, কি লেখা আছে? ফান্ড আর ট্রান্সফার্ড এবং কাদের মধ্যে? এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিজনেস, ইন্ডিভিজুয়াল। তো এই বিজনেস, ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনের ফান্ড ট্রান্সফার করার জন্য মানে প্রপার ফাংশনালি বা স্মুথ ওয়েতে ফান্ড ট্রান্সফার করার জন্য যে সিস্টেম সেটাকে বলা হচ্ছে পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেমের সংজ্ঞা যদি আমাদের আসে তাহলে আমাদের এইটাই হচ্ছে সংজ্ঞা। এখন যদি বলা হয় যে স্যার পেমেন্ট সিস্টেমের অবজেক্টিভ কি হবে, উদ্দেশ্য কি, তাহলে উদ্দেশ্য তো খুব সহজ, যে ফান্ড ট্রান্সফার ফাংশন খুব প্রপারলি ওয়েতে ফান্ড ট্রান্সফার করার জন্য যে সিস্টেমটা কাদের মধ্যে? ইনস্টিটিউশন, বিজনেস এবং ইন্ডিভিজুয়ালদের মধ্যে যে সিস্টেমটা সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমাদের অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? जी sir. আচ্ছা, যদি কেউ রিপিট লাগে আবার বলবেন আমাকে, হ্যাঁ, আমি আবার রিপিট করতে আপনাদের জন্য প্রস্তুত, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলছে যে বাংলাদেশের যে ফান্ড সিস্টেমটা আছে, এই বাংলাদেশের পেমেন্ট সিস্টেমটা কয় প্রকার? এই যে অবজেক্টিভ এন্ড ক্যাটাগরিতে পেমেন্ট সিস্টেম, হ্যাঁ, এইটা বাংলাদেশ ব্যাংকে বলছে যে বেসিক্যালি এই পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট ফাংশনটাকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করছে। একটা কি করছে? একটা করছে হচ্ছে রেগুলেটরি পলিসি আর লাইসেন্স দেয়, যে কোন কোন ওয়েতে রেগুলেট করবে, কোন কি কি পলিসি তার ধারণ করবে। যেমন আমাদের ব্যাংকের লাইসেন্স দেয় কিভাবে, ব্যাংকের লাইসেন্স দেওয়ার সময় তারা বলে দেয় যে এই পলিসি আপনারা ই করবেন, এই রেগুলেশন গুলো আপনারা মেনে চলবেন, এইভাবে আপনারা অপারেট করবেন। হুম, তাহলে কি হচ্ছে, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে এই ফাংশন গুলাকে। একটা হচ্ছে রেগুলেশন, পলিসি আর লাইসেন্সিং, একটা হচ্ছে অপারেশন, কোন কোন অপারেশনের ভিত্তিতে কাজটা হবে, একটা হচ্ছে পেমেন্ট সিস্টেম ওভারসাইট, অর্থাৎ টোটাল পেমেন্ট সিস্টেমটা কিভাবে থাকবে। তো বাংলাদেশ ব্যাংকের লিঙ্কটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো এই তিনটা ক্যাটাগরিতে পেমেন্ট সিস্টেম ভাগ করছে। এর মধ্যে আমরা যদি অপারেশনাল ক্যাটাগরিতে যাই, আমাদের যে অপারেশন, আমরা যে পেমেন্ট সিস্টেমটা যে ফান্ড ট্রান্সফারটা যে করে থাকি বা সেটেল করে থাকি, সেইটাকে বেসিক্যালি চার ভাগে ভাগ করছে বাংলাদেশে। আমরা সবসময় নাম শুনে থাকছি যে আসলে এইভাবে হয় এইভাবে হয়, কিন্তু কিভাবে আসলে বিস্তারিত হয় সেটা আমরা চারটা ক্যাটাগরির মধ্যে পেয়ে থাকি। এটা কিন্তু অনেক সময় শর্ট নোট আকারে এসে থাকে, অনেক সময় প্রশ্ন আকারে এসে থাকে। এই চারটা কোনো না কোনো শর্ট নোট হইতে বা প্রশ্ন আকারে এসে থাকে পরীক্ষায়। হুম, তো এই অপারেশনাল সিস্টেমে এটাকে আবার চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, আমরা সবসময় ব্যাংকের নাম শুনে থাকছি কিন্তু এর বিস্তারিত আমরা জানি না, আমরা আজকে শিখবো। একটা হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, একটা ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ড,
একটা রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এগুলো এক একটা কিন্তু একবারে আসে নাই, এগুলো প্রত্যেক ইয়ারে ইয়ারে আরো ডেভেলপ করার জন্য আসছে। এই সিস্টেমটাকে আরো ডেভেলপ করার জন্য বেসিক্যালি এটা আসছে। তো আমাদের যে অপারেশনাল সিস্টেমে 4টা ক্যাটাগরিতে ভাগ হয়েছে, এখানে আপনাদের এই শীটটা তো আপনারা আগে পেয়ে গেছেন। जी सर, भाई सर। জি আচ্ছা, পাইছি স্যার। এখন আমি যে পয়েন্টগুলো বলবো ঠিক সেই পয়েন্টগুলোর নিচে একটু দাগ দিয়ে রাখবেন। তো প্রথমে যদি পরীক্ষা আসে যে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমটা কি, এটার কাজ কি, তাহলে আপনারা ঠিক যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্টগুলো একটু জাস্ট লিখে রাখবেন। তো এর কাজ হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে যে বাংলাদেশ চেক প্রসেসিং সিস্টেমটা শুরু হয়েছে 2010 সালে। এই অক্টোবর লিখতে হবে এরকম কোনো নেসেসারি, হ্যাঁ, অক্টোবর মনে থাকলে লিখবেন, না থাকলে 2010 সাল। দেখবেন পর সবগুলো সিকোয়েন্সিয়ালি আসছে, এজন্য মনে থাকবে, সহজ হবে। তো এটা শুরু হয়েছে কবে? 2010 সালে। এটার কাজ কি? চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি, চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি। তো এইটা ওই যে আমি যে জিনিসগুলো নিচে বলতেছি বা এখানে বোল্ড করতেছি, জাস্ট ওইটার নিচে একটা দাগ দিয়ে রাখবেন। তাহলে এটা শুরু হয়েছিল 2010 সালে। এর কাজ হচ্ছে চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে চেকের প্রথমে ইমেজ নেয়, ইমেজ নেয় এবং এই ইমেজের একটা টেকনোলজি আছে, ট্রানকশন টেকনোলজি বলে, সেটা প্রেজেন্টেশন করে। আর এটা পেপার বেস ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেইগুলোরই বেসিক্যালি আমাদের ক্লিয়ারিং ফ্যাসিলিটি দেয়। পেপার বেস ইনস্ট্রুমেন্ট আমাদের কি কি আছে? চেক, পে অর্ডার, ডিভিডেন্ড, রিফান্ড ওয়ারেন্ট, হ্যাঁ, এই টাইপের গুলো। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের এটার কি কাজ। তাহলে প্রথম কাজ হচ্ছে, এটা 2010 সালে শুরু হয়েছিল, এটা চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি। এটা পেপার বেস যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেটা ইমেজের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। এবং এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাই ভ্যালু, একটা রেগুলার ভ্যালু। এই এই বাংলাদেশ অটোমেটিক চেক পোস্ট সিস্টেমে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাই ভ্যালু, আর একটা হচ্ছে রেগুলার ভ্যালু। যারা ব্যাংকের পরীক্ষা দেন, যাদের বিভিন্ন ব্যাংকের পরীক্ষা হয়, তাদেরকে এই বাংলাদেশ চেক পোস্ট প্রসেসিং সিস্টেম, বিএফটিএন, এনপিএসবি, আরটিজিএস, এটা নিয়ে রেগুলার বেসিস প্রশ্ন আসে। এবং এইখানে হাই ভ্যালু, রেগুলার ভ্যালু নিয়ে এমসিকিউ থাকে, যে চেকের হাই ভ্যালু, রেগুলার ভ্যালু। তো তো এটাতে হাই ভ্যালু, রেগুলার ভ্যালু দুইটা সেটেলমেন্ট সিস্টেম আছে। হাই ভ্যালু কত টাকা বলছে? 5 লাখ টাকা নেব, 5 লাখ টাকা নেব। আর রেগুলার ভ্যালু 5 লাখ টাকার নিচে। আর 5 লাখ টাকার যে যদি হাই ভ্যালু যদি চেকটা হয়, তাহলে এইটার কাট অফ টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা। অর্থাৎ 12টার ভিতরে এই চেকটা আপনাকে ব্যাংকে ধরাইতে হবে। আর এটা রিটার্ন আসে হচ্ছে 3টা। এটা পাস হয়েছে কি হয় নাই, কাট অফ টাইম হচ্ছে 3টা। এটা পাস হয়েছে কি হয় নাই, এটা 3টার মাধ্যমে জানা যায়। আর রেগুলার ভ্যালুর কাট অফ হচ্ছে, রেগুলার ভ্যালু মানে 5 লাখ টাকার নিচে যে কোনো ভ্যালুর চেক ধরানোর টাইম হচ্ছে 12:30 অব্দি টাইম আছে। আর এটা রিটার্ন টাইম হচ্ছে 5টা। অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম? হাই ভ্যালু যদি চেক হয়, তাহলে আমরা হাই ভ্যালু চেক গুলো ওই দিনের মধ্যেই টাকা উত্তোলন করতে সক্ষম হব, ওই দিনের মধ্যেই টাকা উত্তোলন করতে সক্ষম হবো। 3টা যেহেতু আমরা জেনে যাচ্ছি। আব্দুর রব, কি অবস্থা? আব্দুর রব ভাই, এত মুভমেন্ট করছেন কেন? কি সমস্যা নাকি? যে জিনিসগুলো বলতেছি এইগুলোর নিচে একটু দাগ দিয়ে রাখবেন, হ্যাঁ, কলম দিয়ে শীটের নিচে একটু দাগ দিয়ে রাখবেন। যেমন এখানে কি বললাম? বললাম যে এটা 2010 সালে শুরু হয়েছে। এটার কাজ হচ্ছে চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি। এটা কি করে সেটেলমেন্টটা করে? মূলত চেক ইমেজ করে, ইমেজ মাধ্যমে কোন চেক গুলার করে? পেপার বেস ইনস্ট্রুমেন্ট গুলার করে। পেপার বেস ইনস্ট্রুমেন্ট গুলা কি কি? চেক, পে অর্ডার, ডিভিডেন্ড, রিফান্ড ওয়ারেন্ট, এই টাইপের গুলা। এইখানে দুইটা জিনিস আছে, একটা হাই ভ্যালু, একটা রেগুলার ভ্যালু। হাই ভ্যালু চেক হচ্ছে 5 লাখ টাকা এবং তার অ্যাবভ, 5 লাখ টাকা এন্ড তার অ্যাবভ। আর রেগুলার ভ্যালু হচ্ছে 5 লাখ টাকার নিচে। 5 লাখ টাকা যদি অ্যাবভ হয়, তাহলে তার কাট অফ টাইম হচ্ছে 12টা, আর রিটার্ন টাইম হচ্ছে 3টা। আর রেগুলার ভ্যালু যদি চেক হয়, তাহলে তার কাট অফ টাইম হচ্ছে 12:30টা। আর কাট অফ তার মানে এসের কাট অফ টাইম হচ্ছে 12:30টা, আর রিটার্ন টাইম হচ্ছে 5টা। এই কয়টা পয়েন্ট বললাম, দেখবেন যে সহজে মুখস্থ হয়ে গেছে। পরেরটা যদি আমরা যাই, দেখি আমরা বিএফ10 কি বলছে। বিএফ10টা আছে 2011 সালে শুরু হয়, আগেরটা শুরু হয়েছিল 2010 সালে।
আর BF10টা হয়েছিল আমাদের 2011 সালে। দেখবেন প্রত্যেকটা পরপর সিকুয়েন্সিয়ালি আসছে। আমি বলছিলাম যে আসলে আরো ডেভেলপ কিভাবে করা যায়, পেমেন্ট সিস্টেমটাকে, সেটেলমেন্ট সিস্টেমটাকে আরো ডেভেলপ কিভাবে করা যায়, এই জন্য এগুলো আসছে আর কি। তো BF10টা আসছে 2011 সালে। এইটার মূল উদ্দেশ্য ছিল ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফারের জন্য। ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার মানে আপনি অটোমেটিকলি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের ফান্ড ট্রান্সফার হয়ে যাবে পেপারলেস। এটা ছিল পেপারলেস ইলেকট্রনিক ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার সিস্টেম। হ্যাঁ, অটোমেটিকলি ডেবিট ক্রেডিট হয়ে যাবে। তো এটার কি কি কাজ ছিল? এটার বেসিক কাজ ছিল হচ্ছে আমাদের যেমন পেরোল, আমরা বিভিন্ন কোম্পানির স্যালারি দিই, আমরা যে রেমিটেন্স সার্ভিস গুলো দিই, বিভিন্ন কোম্পানির পেরোল, রেমিটেন্স সার্ভিস, সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট। যেমন সোশ্যাল সিকিউরিটি কি কি হইতে পারে? আমাদের ওয়াসা বিল, ইলেকট্রিক বিল, এইগুলা, কোম্পানির ডিভিডেন্ড গুলা, যে বিভিন্ন কোম্পানির যে ডিভিডেন্ড গুলো আসে সেইগুলা, বিভিন্ন ধরনের বিল পেমেন্ট গুলো আসতে পারে, কর্পোরেট পেমেন্ট আসতে পারে, গভর্নমেন্টের ট্যাক্স পেমেন্ট আসে আমাদের কাছে, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট আসে। এই ধরনের যে পেমেন্ট গুলো আছে আমাদের, এই পেমেন্ট গুলোর জন্য বেসিক্যালি BF10, যে খুব সহজে যাতে প্রসেস করা যায়, এই ধরনের পেমেন্ট গুলোর জন্য বেসিক্যালি আমাদের ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফারের জন্য BF10 এর উদ্ভব হয় 2011 সালে। এইটা থেকে আর একটু ডেভেলপ করার জন্য আমাদের পরবর্তীতে আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ড আসে 2012 সালে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ড আসে 2012 সালে। যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি ওই যে বোল্ড করে দিয়ে দিছি। হ্যাঁ, এই ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডটা কেন আসে? বেসিক্যালি আমাদের এটিএম সার্ভিসটার জন্য। আমাদের যে এটিএম সার্ভিসটা আসে, এটিএম সার্ভিসের মাধ্যমে আমরা 24/7, আমরা 7 দিন এবং 24 ঘন্টা যাতে সার্ভিসটা নিতে পারি, সেই সার্ভিসটা প্রদানের জন্য বেসিক্যালি ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডটা আসে। তো এটিএম এর কি ধরনের সুবিধা আছে আমরা মোটামুটি সবাই জানি। এটিএম এর কি সুবিধা আছে? এছাড়া আমাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, আমরা মোবাইলের মাধ্যমে এই যে ইউপে ক্যাশ, বিকাশ, তারপরে আমাদের যে শিওর ক্যাশ, হ্যাঁ, এই ধরনের যে সার্ভিসগুলো আছে মোবাইলের মাধ্যমে, এই সার্ভিসগুলোর জন্য কিন্তু আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডটার উদ্ভব হয়। হুম, তাহলে এটিএম এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের জন্য আমাদের এই ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডটা আসে। এটুকু মাথায় রাখলে হবে। এছাড়া এখানে কিছু তথ্য দেয়া আছে। যে কি তথ্য দেয়া আছে স্যার? যে এইটা এটা বাংলাদেশ ব্যাংকের স্যার ইসে দেওয়া আছে ওয়েবসাইটে, 2021 সাল পর্যন্ত এটা 53টা ব্যাংক এই পয়েন্ট অফ সেল। আমরা যে দোকানে যাই, দোকানে যাওয়ার পর আমরা যে কার্ডটা পজ করি, এই পজের মাধ্যমে যে আমরা টাকাটা পেমেন্ট করতে পারি, ব্যাংকে যে পেমেন্টটা সার্ভিস হয়, আমরা দোকান থেকে কিনে নিচ্ছি, জাস্ট কার্ডটা পজ করতেছি। এই সার্ভিসগুলা 2021 সাল পর্যন্ত 53টা ব্যাংক এই সার্ভিস নিছে। যদি এটা এখন বেশি হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হয়তো এখন আপডেট করে না। আমি যে পর্যন্ত ওখানে তথ্য আছে সেই তথ্যই দিছি। আপনাদের পরীক্ষার জন্য এই টাইপের কোনো কথাবার্তা লেখার দরকার নেই। আপনারা জাস্ট লিখবেন পেমেন্ট সুইচ বোর্ডটা আসছে বেসিক্যালি 2012 সালে উদ্ভব হয়। এইটা আমাদের এটিএম সার্ভিস এবং পয়েন্ট অফ সেল এবং ইন্টার ব্যাংক ফাংশন, ইন্টার ব্যাংকিং ফান্ড ট্রান্সফার, 4টা পয়েন্ট। হ্যাঁ, কি কি সার্ভিস দেয়? ইট ক্যাটার্স ইন্টার ব্যাংক অটোমেটেড টেলার মেশিন, এটিএম সার্ভিস নাম্বার 1। নাম্বার 2, পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল কি জিনিস? আমাদের যে বাই সেল করি আমরা দোকান থেকে। একটা হচ্ছে ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার, IBFT। আর একটা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এই 4টা সার্ভিস বেসিক্যালি এই ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। ন্যাশনাল সুইচ বোর্ডের একটা খুব ভালো একটা জিনিস আছে, সেটা কি? এটা একটু আমাদের শিখতে হবে যে ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ফর ইন্ডিভিজুয়াল, এই জিনিসটা একটু মার্ক করেন। ফর ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ভ্যালু অফ ইচ ট্রানজাকশন, একজন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম একটা ট্রানজাকশনে ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবে, এবং সে 10 বার, একদিনে 10 বার ট্রানজাকশন করতে পারবে, কিন্তু 10 লাখ টাকার বেশি ট্রানজাকশন করতে পারবে না। ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডের মাধ্যমে ইন্টার ব্যাংক ফান্ড ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালরা ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত পার ট্রানজাকশন সম্পন্ন করতে পারবে, এইভাবে 10 বার ট্রানজাকশন করতে পারবে, কিন্তু 10 লাখ টাকার উপর সারাদিনে সে ট্রানজাকশন করতে পারবে না। একবার পারবে কত? 3 লাখ টাকা সর্বোচ্চ। কতবার পারবে? দিনে 10 বার পারবে। ম্যাক্সিমাম কত পর্যন্ত করতে পারবে? 10 লাখ টাকা। কিন্তু যদি কর্পোরেট হয় বা ইনস্টিটিউশন হয়, তাহলে সে পারবে হচ্ছে প্রত্যেকবার 5 লাখ টাকা পর্যন্ত। প্রত্যেকবার ইচ ট্রানজাকশন উইল বি, কর্পোরেটের ক্ষেত্রে লিমিট হচ্ছে 5 লাখ টাকা। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কত ছিল? 3 লাখ টাকা। ম্যাক্সিমাম কতবার? 20 বার। একদিনে 20 বার সে করতে পারবে ট্রানজাকশনটা, কিন্তু 25 লাখ টাকার উপর সে পারবে না পার ডে। ইন্ডিভিজুয়ালটা কত পারে? 10 লাখ টাকা। কর্পোরেটটা পারে 25 লাখ টাকা। এগুলো কিন্তু MCQ আকারে পরীক্ষায় আসে। যারা
আমাদের ব্যাংকিং ডিপ্লোমা না আসলো পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ আকারে আসে। হুম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট, যেটা আমাদের 2015 সালে উদ্ভব হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংক ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমটাকে সেটেল করার জন্য, ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়ার জন্য, ইনস্ট্যান্ট যাতে আমরা সার্ভিসটা পেতে পারি, আমরা টাকা চেক দেওয়ার সাথে সাথে যেন আমরা ইনস্ট্যান্ট জানতে পারি যে আমাদের পেমেন্টটা ইনস্ট্যান্টলি সাপোর্ট করছে কিনা, সেটেল হয়েছে কিনা, সেই কর্পোরেট সেটেলমেন্ট দেওয়ার জন্য, কর্পোরেট বিগ বিগ ডিল সেটেল করার জন্য, ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য এই রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্টটা 2015 সালে উদ্ভব হয়। তাহলে কি জন্য উদ্ভব হয়? বেসিক্যালি ফর দা ফর দা এটা ফর দা ব্যাংকস অ্যান্ড ফর দা কর্পোরেট টু সেটেল দেয়ার পেমেন্ট ইনস্ট্যান্টলি। At the same time, individual customer are availing this service for settling their large value transaction. এই দুইটা লাইন, হ্যাঁ। তাহলে 2015 সালে প্রথমটা হয়েছিল কত? 2010 সালে বাংলাদেশ অটোমেটিক চেক পোস্ট সিস্টেম। ইলেকট্রনিক ফান্ড আসলো কত? 2011 সালে। এনপিএসবি আসলো কত? 2012 সালে। রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট আসলো হচ্ছে আমাদের 2015 সালে। তাহলে প্রথমটা কি জন্য আসছিল? প্রথমটা আসছিল আমাদের হচ্ছে চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটির জন্য, বাংলাদেশ অটোমেটিক চেক পোস্ট সিস্টেম। বিএফটিএন কেন আসলো? বিএফটিএম আসলো আমাদের বিভিন্ন রকম স্যালারি কর্পোরেটদের হেল্প করার জন্য, স্যালারি পেমেন্ট, কর্পোরেট পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, এই টাইপের পেমেন্ট সেটেলমেন্ট করার জন্য। ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ড 12 সালে কেন আসলো? এইটা আসলো বেসিক্যালি আমাদের এটিএম সার্ভিস, পয়েন্ট অফ সেল সার্ভিস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য। রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট কেন 2015 সালে আসলো? এইটা আসলো বেসিক্যালি আমাদের পেমেন্টস কে ইনস্ট্যান্টলি সাপোর্ট দেওয়ার জন্য কর্পোরেট এবং ব্যাংক এবং ইন্ডিভিজুয়াল কাস্টমারদের লার্জ ভ্যালু ট্রানজাকশন সাপোর্ট, পেমেন্টটা ইনস্ট্যান্টলি সাপোর্ট দেওয়ার জন্য বেসিক্যালি এটা আসলো। এই চারটা কিন্তু ফ্রিকোয়েন্টলি বেসিস পরীক্ষায় ঘুরায় পেঁচা আসতে পারে। এই চারটা নিয়ে কেউ কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি স্যার। মেজবা, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আজকে কি শুক্রবার, সবাই ঘুমাচ্ছে মনে হয় না? এত স্টুডেন্ট কম কেন? হুম? যাও, আমি তো সকালবেলা বেরোইছি আর এই যে এখন আসলাম, এসেই ধুরমুর করে আপনাদের ক্লাসে দিয়ে বসলাম। হুম। তো এইভাবে অলসতা করলে কিন্তু পাশ করা খুব টাফ হবে। এখন মনে করেন আপনারা এখানে ভর্তি হয়েছেন হয়তো 20-25 জন করে। এখন 20-25 জনের মধ্যে 10 জন ক্লাস করতেছেন, 10 জন পাশ করবেন, এটা আমি শিওর, ড্যাম শিওর, যদি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে থাকেন। আর যদি মনে করেন যে বিছানায় বসে শুয়ে শুয়ে কেউ ক্লাস করতেছেন, আমি তো দেখতে পাচ্ছি না, তো তাহলে আসলে কিন্তু ক্রিটিক্যাল। এখন একদম স্টুডেন্টদের মতো বসে চেয়ার টেবিলে বসে কাগজটা নিয়ে যেখানে যেখানে পয়েন্ট বলতেছি সেই পয়েন্টে মার্ক করে পড়তে হবে। হুম। আর যদি কোনো জায়গায় ছুটে যায়, পরবর্তীতে মিজান ভাইয়ের কাছ থেকে ভিডিওটা চেয়ে পরবর্তী দরকার হয় ওই ভিডিওতে আবার শুনে আবার মার্ক করে পড়তে হবে। হুম। তো জি স্যার। এটা আসলে সবাই চেষ্টা করেন। আসলে এখানে তো টাকার পরিমাণ খুব কম। তো টাকার পরিমাণ কম হতে আমরা ব্যাংকাররা মনে করি যে আসলে এই দরকার হয় এবার পাস না করলে সামনেবার করলাম, এইটা চিন্তা করেন না। হ্যাঁ, চিন্তা করেন যে আমি একবারেই পাস করব এবং আমার সার্টিফিকেটটা দরকার। এই সার্টিফিকেট দিয়ে প্রমোশন হবে কি হবে না, বা কি হবে না হবে, এই সমস্ত চিন্তা করার দরকার নেই। একটা সার্টিফিকেট আমার থাকলো, এইটা চিন্তা করেন। হুম? সাইফুল, কি অবস্থা? জয়েন করছিলেন প্রথমেই না পরে দেরি করছেন? জয়েন করছি মানে আমি রেসপন্স করছি না, আসলে আমি বাসায় নাই। আর আরেকটা কথা, আমার একটু একটা শুক্রবারে ক্লাসগুলো আসলে 3টায় শুরু না করে একটু যদি পরে করা যায়, যেমন আমরা নামাজ থেকে আসার পরে খেতে খেতে 2:30 3টা বাজে, এরপরে আসে একটা ঘুম ঘুম ভাব। আচ্ছা, আজকে কিন্তু মেইনলি কারণ এটা, সবাই আচ্ছা। যে চুপচাপ আছে কারণ কিন্তু ওইটা, ওই খাওয়ার পরে যে বুঝতে পারছেন? আমার আমার না হলে সমস্যা নেই, আমার সমস্যা নেই। আপনারা যদি মনে করেন যে শুক্রবারে রাত 8টা থেকে 11টা পর্যন্ত করতে চান, আমার সমস্যা নেই। লেট আওয়ারে মনে হয় তেমন সমস্যা হয় না, কিন্তু এই সময়টা, এই 3টা ইয়েটা, আমার এটা সমস্যা একটু নেই, আপনি রিকনসিডার ম্যানেজমেন্টের সাথে করা কথা যেতে বলে পারে। যদি ওনারা জি জি। 8টা থেকে 11টা পর্যন্ত দিতে চায়, 8টা, 9টা, 10টা, হ্যাঁ দিতে চায়, আমার সমস্যা নেই। হ্যাঁ, এটাও হইতে পারে, সকালে 3টা বাদ দিয়ে সকালবেলা করা গেল, সকাল এটাও হতে সকাল পারে। 8টা থেকে হতে পারে। হুম। 8টা থেকে হতে পারে, হ্যাঁ, গুড আইডিয়া। এটা এটা গুড এটা টাইমটা। আইডিয়া। আর সকালের ক্লাসগুলো ভালোই লাগে, ভালোই হয়।
হ্যাঁ, এটা আপনারা আলাপ করতে পারেন, আমার সমস্যা নেই। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর তো রেসপন্স করতেছি না কারণ হলো এগুলো সব কম বেশি আমরা যারা ব্রাঞ্চে কাজ করি, আপনি যেটা পড়াচ্ছেন এগুলো মোটামুটি আমরা জানি আর কি, এই জন্য আর রেসপন্সের কিছুতে অসুবিধা হচ্ছে নাই। না আর কি। ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে, তো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে কথা বলছি। তারপর একটু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের পরীক্ষায় কি লিখতে হবে সেই বিষয়টা একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের 2011 সালে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা বেসিক্যালি বাংলাদেশে আসছে, এবং এটার বেসিক কাজ ছিল হচ্ছে এটা, বাংলাদেশ ব্যাংক পারমিট করছে ক্যাশ ইন ক্যাশ আউট, পার্সন টু পার্সন, যেমন আমাদের পার্সন টু বিজনেস, বিজনেস টু পার্সন, পার্সন টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু বিজনেস। হ্যাঁ, এই ডোমেস্টিক্যালি এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আমাদেরকে বাংলাদেশ ব্যাংক 2011 সালে পারমিটটা করছে আর কি। হ্যাঁ, তো এইটা আমাদের বেসিক্যালি রেমিটেন্স সার্ভিস, এবং এই যে আমাদের যে ইন্টারনাল যে আমরা ক্যাশ ইন করি ক্যাশ আউট করি বিকাশের মাধ্যমে। এখন যদিও বা বিকাশের মাধ্যমে রেমিটেন্সের একটা সার্ভিস পারমিট করছে, তো সেটা আমরা এখন পর্যন্ত এটা পাইনি, এটা হাতে পাইনি, কিন্তু এটা শোনা গেছে যে এটা বিকাশের মাধ্যমে কিছু রেমিটেন্স ট্রান্সফার করা যায়। এটা ইন্টারনালি ওদেরকে একটা পারমিট দিছে। আর এটা প্রথম দিকে কোনো ক্রস বর্ডার অ্যালাউড ছিল না, মানে বাইরের দেশ থেকে এটার কোনো অ্যালাউ ছিল না। এখন বিকাশকে শুধু এটা একটু অ্যালাউ করছে রেমিটেন্স সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু ডোমেস্টিক্যালি আমাদেরকে বেসিক্যালি ক্যাশ ইন ক্যাশ আউট করার জন্য এই বিভিন্ন যে আমাদের যে অথরিটি গুলো আছে, আমাদের বিভিন্ন কোম্পানির যে অথরিটি গুলো আছে এই টাইপের গুলোকে বেসিক্যালি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছে। এটা মোটামুটি আমরা জানি যে আসলে আমরা এটা সচরাচর ব্যবহার করতেছি, এবং এটা আমরা অনেকদিন ধরে ব্যবহার করতেছি, আমরা মোটামুটি এই সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। তো এটা নিয়ে আর ডিটেলস আর না গেলাম। এরপরে আমাদের পরীক্ষায় আসার মতো কিছু জিনিস আসতে পারে, যেমন আহ, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পেমেন্ট সার্ভিস অপারেটর, এইগুলো নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের পরীক্ষায়। এটি একটু আপনারা নিজেরা দেখে নিয়েন, আর যদি বলতে হয় তাহলে আমি বলতে পারি, আর যদি নিজেরা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আর কি। হ্যাঁ, দেখলাম যে সিলেবাসে আছে, এই জন্য আমি রাখছি আর কি। আর পেমেন্ট সার্ভিস অ্যাপ্লিকেশন অবজেক্টিভ, এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি আপনাদেরকে, যে এটার বেনিফিটটা কি বা অবজেক্টিভটা কি। হ্যাঁ, অবজেক্টিভটা কি এবং বেনিফিটটা কি এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি, এই পেমেন্ট সিস্টেম আমি বলছিলাম, পেমেন্ট সিস্টেমের এইখানে আমি বলছিলাম, এই যে এই তিনটে লাইন এই তিনটে লাইনের অবজেক্টিভ অ্যাপ্লিকেশন যাই আসুক না কেন এখান থেকে লিখবেন। আর এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে যে কালেক্ট অন সাইড অ্যান্ড অফ সাইড ডাটা ফ্রম সিস্টেম পার্টিসিপেন্ট রিগার্ডিং ডে টু ডে অপারেশন। হ্যাঁ, তো ওই কথা লেখার পরে এই কথাগুলো আপনারা লিখতে পারেন ওই তিনটা লাইন লেখার পরে, যে পেমেন্ট সিস্টেমে আমাদের ডে টু ডে অপারেশন গুলা এবং রিস্ক যাতে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, এই কথাগুলো এখানে বলছে আর কি। ওই তিনটা লাইন পড়লে কি হবে, ওটা সংজ্ঞাটাও শেখা হয়ে গেল, সাথে এই অবজেক্টিভটা শেখা হয়ে গেল। তো ওইটার সাথে এই তিনটা লাইন অ্যাড করে দিয়ে যদি সম্ভব হয়, এর অবজেক্টিভ ওভারসাইট অ্যাপ্লিকেশন যাই আসুক না কেন এই তিনটা লাইন, বাকিগুলো পড়ার দরকার নেই। সাইফুল, শোনা যায়? সাইফুল শুনছি কি শুনছি আছেন? আমি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা আসসালামু খুব আলাইকুম স্যার। ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেন। উপরে স্যার একটু জানতো স্যার, যেটা 2 লাইন বললেন স্যার, একটু উপরে স্যার। মিলন, হ্যাঁ বলেন। স্যার একটু উপরে যে 2টা লাইন বললেন স্যার, ওটা খেয়াল করিনি স্যার। উপরের দিকে যেটা, না উপরের এটার দিকে ওইটার একদম উপরে স্যার। আপনি প্রথমে জয়েন করেননি? না স্যার, আমি ছিলাম না স্যার। আচ্ছা, এই আমি স্যার পেমেন্ট সিস্টেমের সংজ্ঞাটা আর কি। হ্যাঁ, এই সংজ্ঞাটা, এই এটা স্যার। সংজ্ঞাটার সাথে এই সংজ্ঞাটার সাথে ওই তিনটা লাইন অ্যাড করতে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অবশ্যই কিন্তু ভিডিও ক্লাসটা নিয়ে নিয়েন। হ্যাঁ, প্রথম দিকে কিছু ওই যে কোশ্চেন নিয়ে কিছু আলাপ করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কিউআর কোড। আমরা এইটা একটা আহ, এইটাতে আমাদের কিন্তু বেশ কিছু দেখলাম যে আপনার কিউআর কোড দিয়ে এটার অ্যাপ্লিকেশন আসে কুইক রেসপন্স কোড। আসলে এটাতে আমরা কি দেখি, এটাতে আমরা বেসিক্যালি অথেন্টিকেশনটা দেখি আর কি। হ্যাঁ, আমরা অথেন্টিকেশনটা দেখি আমাদের যে, আমরা যখন এই যে ইসে যাই মোবাইলে, যখন বিকাশে যাই, বিকাশে যাওয়ার পরে আমরা যখন কোনো পেমেন্ট করতে যাই, তো আমাদের পেমেন্ট দিয়ে অথেন্টিকেশনটা দেখার জন্য বেসিক্যালি কিন্তু আমাদের এই কিউআর কোডটা আসে, যে কিউআর কোড দিয়ে আমরা স্ক্যান করলেই আমরা অটোমেটিক্যালি আমাদের অথেন্টিকেশনটা চলে আসে, যে যাকে পেমেন্ট করতে চাচ্ছি বা তার ইনফরমেশন গুলো কিন্তু ওর ভিতর থাকে, তার কন্ট্যাক্ট ডিটেলস, তার লিঙ্ক,
তার ইনফরমেশন গুলো কিন্তু সবকিছু সেই মার্চেন্ট প্রোভাইডার বা পেমেন্ট প্রোভাইডার, বোথ মার্চেন্ট প্রোভাইডার এবং পেমেন্ট প্রোভাইডার দুজনেরই কিন্তু ডিটেলস এখানে থাকে আর কি ওই কিউআর কোডের মধ্যে, যে আমি যে দিচ্ছি এবং যে মার্চেন্ট প্রোভাইডার আছে এই দুইজনের ডিটেলস প্রোভাইডারটা ওর ভিতরে থাকে। এটা একটা বারকোড থাকে, যে বারকোডের ভিতরে ইনফরমেশন থাকে। কোন ইনফরমেশন গুলো থাকে? ইনফরমেশন থাকে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট লিংক অর পেমেন্ট ইনফরমেশন। কার থাকে? বোথ দ্য মার্চেন্ট অ্যান্ড পেমেন্ট প্রোভাইডার, বোথ দ্য মার্চেন্ট অ্যান্ড পেমেন্ট প্রোভাইডার। এটার সুবিধাটা কি? এটা কেন আসছে? এটা বেসিক্যালি আসছে কমপ্লিট দ্য পেমেন্ট অন দ্য স্পট, কমপ্লিট দ্য পেমেন্ট অন দ্য স্পট। তাহলে আমি কি বললাম? কিউআর কোড অ্যাপ্লিকেশন কুইক রেসপন্স কোড। আমাদের কোনো কিছু স্পটে কোনো পেমেন্ট কমপ্লিট করার জন্য বেসিক্যালি এই কিউআর কোডটা উদ্ভব হয়। এবং এটার ভিতরে কি থাকে? যে মার্চেন্ট থাকে এবং পেমেন্ট প্রোভাইডার থাকে, তার কন্ট্যাক্ট ডিটেলস থাকে এবং পেমেন্ট ইনফরমেশন গুলো থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে মার্ক করে রাখেন। এবার পয়েন্ট অফ সেল। মোটামুটি আর কোনো সময় শপিং করতে না গেলেও ঈদের সময় আমরা সবাই শপিং করতে যাই, তাই না? ঈদের সময় শপিং করতে যাই, আড়ংয়ে যাই বা আমরা ইনফিনিটিতে যাই, এই যে বিভিন্ন কোম্পানিতে যে যাই, বড় বড় কোম্পানিতে যাই। এখন ছোট ছোট দোকানগুলোতে চলে আসছে, একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমরা কার্ডটা দিয়ে ইনস্ট্যান্টলি আমাদের যে রিটেল ট্রানজাকশন গুলো আছে সেই রিটেল ট্রানজাকশন গুলো সম্পন্ন করে থাকি। তো যে ডিভাইসের মাধ্যমে আমাদের রিটেল ট্রানজাকশন গুলো ইনস্ট্যান্টলি কমপ্লিট করে থাকি সেটাকে বলে রিটেল ট্রানজাকশন গুলো ইনস্ট্যান্টলি আমরা পেমেন্ট সম্পন্ন করে থাকি, সেটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ সেল। বেসিক্যালি এটা কোথায় হয়ে থাকে? বেসিক্যালি আমাদের যে রিটেল ট্রানজাকশন গুলার ক্ষেত্রে হয়ে থাকে, এবং সেখানে আমরা কি একটা প্রিন্ট আউটও পাই। আমরা একটা প্রিন্ট আউটও পাই যে কত টাকার আমরা ট্রানজাকশন সম্পন্ন করলাম, একটা ইনভয়েস পাই। প্রিন্ট আউটটা কি? একটা ইনভয়েস। এরপর একটা সুইফট। এগুলো কিন্তু ছোট ছোট আকারে পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ। সুইফটের অ্যাপ্লিকেশন যদি আমরা পাই, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। তো সুইফট দিয়ে কি হয় বলেন তো, সাইফুল বলেন, সুইফট কেন? সুইফট সুইফট একটা মানে কি বলবো, সিকিউরিটাইজড একটা মিডিয়াম অফ কি বলবো, মিডিয়াম অফ কমিউনিকেশন। এগুলো নিরাপত্তা নিরাপত্তা স্ট্রং একটা সিকিউরিটি ইয়ে থাকে। এগুলো ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন গুলো হয় সেগুলোর সিকিউরিটাইজেশনের জন্য সুইফটের এই মিডিয়ামটা ব্যবহার করা হয়। আমার যতটুকু মনে পড়ে সম্ভবত ব্রাসেলসে এটার হেড অফিস বা এরকম কিছু। মেজবা কিছু বলতেছিলেন? সুইফটটা শান্তি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা যে পেমেন্টটা করি সুইফটের মাধ্যমে স্যার। হ্যাঁ, শুধু সুইফটের মাধ্যমে করে থাকি। এক্সপোর্ট ইম্পোর্ট না, মানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য হ্যাঁ, পুরোটাই ইউজ করা হয়। এই যে অ্যাব্রিভিয়েশনটা আছে এটা একটু আমরা দেখি। দি সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সিস্টেম পাওয়ার্স মোস্ট ইন্টারন্যাশনাল মানি অ্যান্ড সিকিউরিটি ট্রান্সফার। ইন্টারন্যাশনাল মানি অ্যান্ড সিকিউরিটি ট্রান্সফার তার মানে কি? আমাদের ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশনের জন্য যে আমাদের যে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম, এবং সেটা সিকিউরিটি ওয়েতে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য যে সিস্টেমটা, সেটা হচ্ছে সুইফট। এটাতে কি হয়? এটা আসলে বেসিক্যালি কেন করা হয়েছে? এটা আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলা তার মানি ট্রান্সফার খুব কুইকলি, অ্যাকুরেটলি এবং সিকিউরলি সেন্ড অ্যান্ড রিসিভ ইনফরমেশন করার জন্য বেসিক্যালি এই পদ্ধতিটা উদ্ভব হয়েছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর আসেন ডেবিট কার্ড। খুব সোজা। আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি যে কার্ডের মাধ্যমে আপনি আপনার ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো সম্পন্ন করতে পারবেন সেটাকে বলে ডেবিট কার্ড। ইফ ইউ হ্যাভ মানে আপনার পকেটে মানে আপনার মানি ব্যাগে যদি টাকা থাকে বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনার মানি ব্যাগে টাকা থাকলে কি আপনি টাকা সহজে খরচ করতে পারেন। এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, মানে আপনার কার্ডে টাকা না, আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, আপনার টাকা আপনি খরচ করবেন। তা আপনার পকেটে টাকা থাকলে অনেক সময় মানুষ নিজে বেশি খরচ করে, কার্ডে খরচ করতে, অ্যাকাউন্টে টাকা রেখে খরচ করতে গেলে একটু বেশি কম খরচ করে। এই জন্য বেসিক্যালি এই পদ্ধতিটির উদ্ভব হয়েছে।
এবং এটা মানুষকে আরো সহজ যে আপনি যে কোনো সময় আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন, সেই জন্য টাকা যে কোনো সময় যে কোনো জায়গাতে উদ্যোগ করতে পারবেন। এটাকে বলে আসলে প্রিপেড কার্ড সিস্টেম আর কি, আমরা ওই যে বিদ্যুৎ বিলের মতো আর কি, আগে টাকা দেন তারপর খরচ করেন, প্রিপেড কার্ড। এটাকে অনেক সময় প্রিপেড কার্ডও বলা হয়ে থাকে। তো এটা অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা মোটামুটি সবাই জানি, অ্যাডভান্টেজটা মোটামুটি যদিও বা সবাই জানি, তারপরও কিছু কিছু অ্যাডভান্টেজ এখানে একটু উল্লেখ করে দিচ্ছি যে প্রিপেড কার্ডের অ্যাডভান্টেজটা কি। এটা মেইন অ্যাডভান্টেজ সেপার দেন ক্যারিং ক্যাশ, মানে এইটার বেসিক যে ফার্স্ট অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আমার ক্যাশ ক্যারি করার থেকে এটা একটা কার্ড ক্যারি করলে হয়ে গেল সহজে। ক্যাশ ক্যারি করার তো ঝামেলা, হ্যাঁ, এই যে একটা কার্ড ক্যারি করলে হয়ে যায়, এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। আর এটাতে কিছু রিস্ক থাকতে পারে, কার্ডটা যদি হারায় যায় বা সেটা একটা ইনসিকিউর একটা হইতে পারে, যদি কেউ পিন জেনে যায় কার্ডটা হারায় গেল, এই ধরনের কিছু রিস্ক থাকতে পারে। তো সেটা তো রিস্ক সবসময় থাকতেই পারে, কিছু টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, যে আমার টাকার দরকার, আমি টাকা নাও পাইতে পারি, সেই সময় ইনস্ট্যান্টলি আমার টাকা দরকার, কিন্তু ব্যাংকের যে আছে লিঙ্ক আছে, ওয়েবসাইট যে লিঙ্কটা আছে বা ব্যাংকের যে লিঙ্ক, ভিসার যে মাস্টার কার্ডের যে লিঙ্কটা আছে সেটা কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে আমার টাকা আমি ইনস্ট্যান্টলি দরকার, আমি পাচ্ছি না, এই ধরনের কিছু রিস্ক এখানে থাকেই। তার কার্ড চুরি হয়ে যেতে পারে, কার্ড আপনার ওই টেকনিক্যাল ইস্যু অ্যারাইজ হইতে পারে, যে কারণে আমি টাকা উইথড্র না করতে পারি। হ্যাঁ, তো এই ধরনের কিছু রিস্ক আছে। তাহলে অ্যাডভান্টেজ এবং রিস্ক মোটামুটি আমরা মনে হয় পারবো ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে আরাফাত, না স্যার, ইয়াকুব? আচ্ছা, জি স্যার, কোনো তো সমস্যা নেই স্যার। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট একটু আগে বললাম কি, মানে আমার টাকা আমি ভাঙবো, আর এখনটা হচ্ছে অন্যের কাছ থেকে ধার নিয়ে ঘি খাবো। ঘি খাইতে খুব ভালো লাগবে, এটা ঋণ করে ঘি খাওয়া। ঋণ করে ঘি খাওয়া, যেটা আমরা সবাই খাই ব্যাংকাররা, আমরা এটা আমাদের নেচার, আমাদের লোন জীবনও শোধ হয় না, না। আমরা একদম মৃত্যু অবধি লোন নিয়ে যাব, এবং এটা হুম। আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্যালারি লোন, পার্সোনাল লোন, হাউস মানে বিল্ডিং আমরা লোন, তো ব্যাংকে গেলে আমার লোন দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, এটা ক্রেডিট কার্ড লোন, এটা একটা সমস্যা। একজনের 500 টাকা করে ক্রেডিট কার্ড আছে। তো এই যে ক্রেডিট কার্ড গুলো আছে, এই ক্রেডিট কার্ড গুলোর 3টা ক্রেডিট, মানে আমাদের এই ক্রেডিট কার্ডটা, এখানে একটু আগে কি বলছিলাম যে এইটার যদি সংজ্ঞাটা পড়া হয়, ক্রেডিট ইজ এ মেথড অফ সেলিং গুডস এন্ড সার্ভিস উইদাউট দ্য বায়ার হ্যাভিং ক্যাশ ইন হ্যান্ড। তো এটা একটা মেথড যেটাতে আপনার ক্যাশ ইন হ্যান্ডে কোনো টাকা লাগে না, অথবা অন্যের টাকা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই কার্ডগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেটা আমরা রেগুলার বেসিস ইস্যু করি, ইস্যুড বাই ব্যাংকস, এটা হচ্ছে ভিসা এন্ড মাস্টার কার্ড বলে। একটা আছে আমেরিকান এক্সপ্রেস এন্ড ডিনার ক্লাব, আমাদের দেশেও আছে। সিটি ব্যাংক মাস্টার কার্ড আছে, সিটি ব্যাংকের এক্সপ্রেস কার্ড আছে, সিটি ব্যাংকের এক্সপ্রেস কার্ড আছে। ওই যে আমরা এটা অবশ্য এখন অনেকগুলো ভিসা কার্ডের সাথে অ্যাড করে দিয়েছে দেখলাম। আমার ব্যাংকও যেমন ভিসা কার্ডের সাথে এটা অ্যাড করছে। আমি যখন এয়ারপোর্ট থেকে আসলাম তখন দেখলাম যে বলাকাতে খাবার ফ্রি আছে। তো এরকম অনেক ব্যাংকের সাথে এটা অ্যাড করে দিয়েছে, প্রথম দিকে এটা ছিল না, এটা সিটি ব্যাংক মাস্টার কার্ডে ছিল। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে, যে সেটাতে সিটি ব্যাংক কিন্তু অনেকগুলা বা একদম ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যতগুলো এয়ারপোর্টে যান তার মধ্যে আমার মনে হয় সিটি ব্যাংক অলমোস্ট 25 এয়ারপোর্ট কভার করছে, আপনাকে সাপোর্ট দিবে, ওখানে লাউঞ্জ গুলা ফ্রি পাবেন। এই মাস্টার আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে, সিটি ব্যাংকের যে এক্সপ্রেস কার্ডটা আছে আর কি। তো এটা চার্জ অনেক বেশি, যাদের লাগে না তারা নিয়ে আসলে চার্জ দেওয়ার দরকার নেই, যে হ্যাঁ, এটা চার্জ অনেক বেশি। তো আরেকটা কার্ড আছে হচ্ছে আমাদের হাউস কার্ড। আমরা যারা আড়ং-এ, তারপরে মিনা বাজারে, তারপরে আগোড়াতে যারা শপিং করি, তারা দেখবেন গেলে পরে আপনাকে একটা কার্ড দিয়ে দেয়, যে ভাই আপনি কি মেম্বার, এরকম বলে না? স্বপ্নে গেলে, Yes. আগোড়াতে গেলে, আড়ং-এ গেলে, বা এখন অনেকগুলো জায়গায় আছে যে ইনফিনিটিতে গেলে একটা কার্ড দিয়ে দেয়, যে ভাই আপনি কি আমাদের মেম্বার। বিল দেওয়ার সময় বলে না? Yes. বলে কি না? জি, আর কেউ যান নাকি শুধু সাইফুলই যায়? সবাই যায়, খালি আমিই বলি। সবাই যায়, শুধু আপনি বলেন? আচ্ছা, তো এই যে হাউস কার্ড, এগুলোকে বলা হচ্ছে হাউস কার্ড। ওদের একটা কার্ড দিয়ে দেয়, একটা ছোট একটা কাগজের মতো, অনেকে অবশ্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতো করছে। তো কার্ড দিয়ে বলে যে হ্যাঁ। আপনার পয়েন্ট, আপনি প্রতি 1000-এ 1 টাকা করে গিফট পাবেন। 1 টাকা করে আপনি বোনাস পাবেন প্রতি 1000-এ। আবার আড়ং-এ দেখলাম প্রতি 1000-এ, আড়ং-এ বোধহয় 1000-এ 1 টাকা।
তো না না, এগুলো সব 100-তে 1 পয়েন্ট। 100-তে 1 টাকা, আচ্ছা 100-তে 1 জি টাকা। জি, স্বপ্ন তো কি 100-তে 1 টাকা না হাজারে? এগুলো ডিপার্টমেন্টস সবগুলোতে 100-তে 1 টাকা। 100-তে 1 টাকা, আচ্ছা। তো এরকম আপনি যদি 100-তে 1 টাকা এরকম অফার পাবেন আর কি, যে এই এই যে কার্ড দিয়ে দেয় আপনাকে 1 টাকা, এটাকে বলা হচ্ছে হাউস কার্ড। মানে ডিপার্টমেন্টাল স্টোর গুলা তাদের মার্কেটিং বিজ্ঞাপন বাড়ানোর জন্য, যে তাদের জন্য কাস্টমার ধরে রাখার জন্য এই কার্ডগুলো সেল উদ্ভাবন বাড়ানোর করছে। জন্য। সেল বাড়ানোর জন্য এই কার্ডগুলো উদ্ভাবন করছে। তা আমাদের যে বেসিক্যালি যে কার্ডটা আমরা ব্যাংকে যে কার্ডটা ইউজ করি, সেই কার্ডটা থেকে এরকম এই ফরম্যাটে থাকে, এরকম 16টা সংখ্যা থাকে, থাকে কি না? জি জি, এরকম 16টা সংখ্যা থাকে, হ্যাঁ। তো এই 16টা সংখ্যার ভিতরে যে প্রথম যে 4টা থাকে আর কি, এখানে দেখেন ভিসা কার্ডের ক্ষেত্রে কিভাবে থাকে। আমাদের যে রেগুলার যে ভিসা কার্ডটা আমরা ইউজ করি, ডিজিট 2 through 6 আর দ্য ব্যাংক নাম্বার। ডিজিট 2 থেকে এই প্রথমটা সিস্টেম নাম্বার, আর ডিজিট 2 থেকে একদম 6 পর্যন্ত, 2 3 4 5 6 এই পর্যন্ত হচ্ছে ব্যাংক নাম্বার। অর্থাৎ আপনি কোন ব্যাংকের সাথে ট্রানজেকশনটা করতেছেন। ভিসা কার্ড তো সবগুলোই ভিসা কার্ড, তো কোন ব্যাংকের সাথে আপনার ট্রানজেকশন সম্পন্ন হচ্ছে। ডিজিট 7 থ্রু 12, 7 থেকে 12 পর্যন্ত, এই পর্যন্ত 7 থ্রু 12, এটা থাকে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা থাকে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখন কোন কোন জায়গায় দুইভাবে করা আছে, কোন কোন জায়গায় কোন দেশের জন্য ডিজিট 7 থেকে 12 থাকে, আমাদের দেশে খুব সম্ভবত 7 থেকে 15 পর্যন্ত। আমাদের দেশে হচ্ছে 7 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা থাকে। অর্থাৎ আমি কোন ব্যাংকের সাথে ট্রানজাকশন করতেছি, কোন অ্যাকাউন্টের এগেইনস্ট ট্রানজাকশনটা করতেছি। একটা থাকে হচ্ছে ব্যাংকের চেক ডিজিট, মানে আপনার এটা কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট না এসএনডি অ্যাকাউন্ট, সেটা বোঝার জন্য। তো ক্রেডিট কার্ডের এই যে সিস্টেমটা বা ডেবিট কার্ডের সিস্টেমটা, এটা মোটামুটি আইডিয়া হচ্ছে। এটা আরো সুন্দর করে আমি বুঝাইছি, নিচে আছে সেটা পার্থক্য যদি আসে পরীক্ষায় তাহলে কিভাবে লিখতে হবে, কোন ওয়েতে লিখতে হবে, আমি সুন্দর করে ফরম্যাট করে দিছি নিচে। এটিএমটা মনে হয় আমাদের সবার পড়া হয়ে গেছে অলরেডি, যে এটিএম এর কাজ কি। আমরা যখন ওই যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বোর্ডটা পড়ছিলাম, তো এটিএমটা আমরা মোটামুটি ওখানে পড়ে নিছি যে এটিএম এর কাজ কি। এটিএমটা টেলার মেশিন, এই প্রথম লাইনটা পরীক্ষায় যদি আসে আমরা এই প্রথম লাইনটা লিখবো। এটা একটা টেলার মেশিন, এই যে ইলেকট্রনিক ডিভাইস হুইচ অ্যালাউস এ ব্যাংক কাস্টমার্স টু মেক ক্যাশ উইথড্রল এন্ড চেক দেয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স এট এনি টাইম উইদাউট দ্য নিড ফর এ হিউম্যান টেলার। মানুষের সাহায্য ছাড়া যে মেশিনের মাধ্যমে আমরা ক্যাশ উইথড্র এবং জমা দিতে পারি, এখন শুধু ক্যাশ উইথড্র থাকবে না, ক্যাশ জমাও দেওয়া সম্ভব। ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিট করতে পারি এবং আমাদের ব্যালেন্স সম্পর্কে অবগত হতে পারি, সেটাকে বলা হচ্ছে এটিএম। এর ফাংশন কি? ডিপোজিট অফ ক্যাশ, উইথড্রল অফ ক্যাশ, ট্রান্সফার অফ ক্যাশ, অ্যাকাউন্ট ডিটেলস, কোন মিনি স্টেটমেন্ট লাগে মিনি স্টেটমেন্ট নেওয়া যায়, রেগুলার পেমেন্ট অফ বিল। এর ফাংশন গুলা এখানে দেওয়া আছে। ফাংশন গুলো পড়লেও আমরা অবজেক্টিভ গুলো পেয়ে যেতে পারি। তো এর ইম্পর্টেন্স, বেনিফিট এন্ড নেসেসিটিস। স্বাভাবিক, আমরা 7 দিন এবং 24 আওয়ার সার্ভিসই পাই, সেভস টাইম হয়, আমাদের ব্যাংকে যাওয়া লাগে না, আমাদের সিকিউরিটিটাও থাকে খুব ভালো, হ্যাঁ। এবং এখানে ওয়াইড রেঞ্জ অফ ব্যাংকিং সার্ভিস, এবং যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে যে আমি সার্ভিসটা নিতে পারি, ইজিলি অ্যাক্সেস করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, কারণ ট্রানজাকশন লিমিট আছে। একদিনে 50,000 বা 25,000 টাকার বেশি উত্তোলন করা সম্ভব হয় না, কিছু টেকনিক্যাল ইরোরের কারণে টাকা তোলা সম্ভব নাও হইতে পারে। সার্ভিসটা লিমিটেশন আছে, রিস্ক থাকতে পারে, কিছু ফ্রড থাকতে পারে, এবং ট্রানজাকশন ফি আছে। এই প্রতি ট্রানজাকশন আমার ব্যাংকে যদি না করি, অন্য ব্যাংকের এটিএম এ যদি করি, তাহলে কিছু ট্রানজাকশন ফি থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের কিছু অসুবিধা এখানে আছে। এইটা পরীক্ষায় একবার আসছিল, এই রিসেন্ট পরীক্ষা না, তার আগের বার পরীক্ষা মনে হয় এটা আসছিল। ই ব্যাংকিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ই ব্যাংকিং। ই ব্যাংকিং কি? ইলেকট্রনিক ব্যাংকিং। আমরা এতক্ষণ ধরে যেগুলো আমরা ব্যাংকিং করে থাকলাম, এগুলো সবই কিন্তু ই ব্যাংকিং। আমরা এই যে এতক্ষণ ধরে যেগুলো পড়লাম, আমরা বিএফটিএন পড়লাম, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেস সিস্টেম পড়লাম, আমরা এনপিএসবি পড়লাম, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট পড়লাম, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস পড়লাম, পয়েন্ট অফ সেল পড়লাম, কিউআর পড়লাম, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পড়লাম, এটিএম পড়লাম। এইগুলো অল আর ই ব্যাংকিং। কারণ কি? ই ব্যাংকিং এর সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি, সুইট পড়লাম। আচ্ছা, এইখানে ই ব্যাংকিং এর সংজ্ঞাটা যদি আমরা পড়ি,
সাইফুল পড়েন তো। সাইফুল আছেন? মেজবা পড়েন, মেজবা। স্যার শোনা যাচ্ছে ওই স্যার? আপনাদের কেন পড়াই বলেন তো, কারণ হচ্ছে যদি কেউ ঘুমায় না গেছে কিনা তার জায়গায় জায়গায় তোলায় আর কি। জি স্যার, স্যার পারবো? আমি তো দেখতে পাই না। হ্যাঁ পড়েন। E-banking. E-banking is a method of banking in which the customer conducts banking transaction electronically through the internet. আচ্ছা, কি E-banking বুঝাইলো? কি বুঝাইলো? এটা স্যার আমরা ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিংটা করে থাকি ডিভাইসের মাধ্যমে। আমরা এই যে এতক্ষণ ধরে যে ট্রানজাকশন গুলো করলাম সব কি তাহলে এর মাধ্যমে করলাম না? জি আমরা স্যার। ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং যে ট্রানজাকশন গুলো ইলেকট্রিক্যালি যে কাজগুলো করছি, কাস্টমার সাথে কন্ট্যাক্ট করতেছি, এই যে আমরা রিয়েল টাইম সেটেলমেন্ট, ইএফটিএন, এনপিএসবি, এটিএম, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, সুইফট, কিউআর কোড, পস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সবগুলা কি এই ব্যাংকিং এর মাধ্যমে করলাম না? জি স্যার। সব তো আমরা ইলেকট্রনিক করলাম, তাই না? তাহলে যে ব্যাংকিংটা কাস্টমাররা কন্ট্যাক্ট করে, যে ব্যাংকিং ট্রানজাকশনটা কাস্টমাররা কন্ট্যাক্ট করে ইলেকট্রনিক থ্রু দ্য ইন্টারনেট, সেটাকে বলা হচ্ছে ই ব্যাংকিং। এই ই ব্যাংকিং ক্ষেত্রে বেসিক্যালি দুই করি, কোনো লোনের অ্যাপ্লিকেশন করি, কোনো অ্যাকাউন্ট খোলার জন্য করি, এইটাকে বলা হচ্ছে ট্রানজাকশনাল। আর নন ট্রানজাকশনাল কি, আমরা যখন চেক বুক ইস্যু করার জন্য দিই, কোনো চেক স্টপ পেমেন্ট করার জন্য দিই, এগুলোকে বলা হচ্ছে নন ট্রানজাকশনাল। এই ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস এখানে, যদিও আমি করে দিছি, এটা একটু হয়ে গেছে। এইখানে এই ব্যাংকিং কি কি আছে, আমাদের টেলিফোনিক ব্যাংকিং। আমরা টেলিফোনিক ব্যাংকিং বা হোম ব্যাংকিং এর মাধ্যমে এখন আমরা ঘরে বসে কিন্তু আমাদের ব্যাংকিং সম্পন্ন করতে পারি না। এখন ঘরে বসে কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ট্রানজাকশন সম্পন্ন করতে পারি না। সেটা বলছে হচ্ছে হোম ব্যাংকিং বা টেলিফোনিক ব্যাংকিং। পিসি ব্যাংকিং হচ্ছে আমরা, এই যে আমি ধরুন আপনাদের সাথে যে কমিউনিকেশন করতেছি, আমি একটা বাইরের দেশে আছি, আপনাদের সাথে আমি ক্লাস নিচ্ছি, এই যে বাইরের দেশে বসেও কিন্তু আমি আপনাদের সাথে আমার ক্লাসটা কন্ডাক্ট করতে পারতেছি। আমরা যে ভার্চুয়ালি যে ট্রানজাকশনটা করতেছি, আমরা ভার্চুয়ালি পিসির মাধ্যমে তো আমাদের ট্রানজাকশন গুলো সম্পন্ন করে থাকি। আমরা টেলিফোনের মাধ্যমে যে ট্রানজাকশন গুলো সম্পন্ন করে থাকি সেটা বলছে হচ্ছে আমাদের যে বিকাশ আছে, আমাদের বিভিন্ন ব্যাংকের যে অ্যাপ আছে, আমাদের যেমন স্বাধীন অ্যাপ আছে আমাদের ব্যাংকের, তেমনি অনেক ব্যাংকের উপায় অ্যাপ আছে, অনেক ব্যাংকের শিওর অ্যাপ আছে, এরকম বিভিন্ন যে অ্যাপগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যাংকিং ট্রানজাকশন গুলো সম্পন্ন করে থাকি আমাদের মোবাইলের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে টেলিফোনিক ব্যাংকিং। আমরা পিসির মাধ্যমে, আমাদের ল্যাপটপের মাধ্যমে, আমরা যে কম্পিউটারের মাধ্যমে আমরা যে ট্রানজাকশন গুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে পিসি ব্যাংকিং। আমরা থ্রু দ্য ইন্টারনেট বা ভার্চুয়ালি যে ট্রানজাকশন গুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। আমরা এই টেলিফোনিক ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং একই কথা। এসএমএস ব্যাংকিং, আমরা অনেক সময় এসএমএস, আমরা যখন ট্রানজাকশন করি তখন আমাদের একটা ফিরতি এসএমএস আসে যে ভাই আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে, আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, আমরা যে জানতে পারতেছি, এগুলোকে বলা হচ্ছে এসএমএস ব্যাংকিং। এই ই ব্যাংকিং সার্ভিসটা বাংলাদেশে যে কত প্রকার আছে আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপরও এই যে এসএমএস ব্যাংকিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অটোমেটেড পয়েন্ট অফ সেল, আমরা একটু আগে যেগুলো পড়ছি আর কি, সেগুলো সব এই ই ব্যাংকিং এর মাধ্যমে পড়ে। সুইফট, এমআইসি এর চেক ফ্যাসিলিটিস, লেটার অফ ক্রেডিট, হোম ব্যাংকিং, এগুলো সবগুলো হচ্ছে আমাদের এই ই ব্যাংকিং সার্ভিসের মধ্যে পড়ে। এইগুলো নিয়ে কি আর বলা লাগবে? পারবো না আমরা লিখতে? কেউ কি আছেন না সব ঘুমায় গেছেন? আসি স্যার, আসি মেজবা আছেন? স্যার আছে স্যার। স্যার, আসি স্যার। এগুলো পারবো লিখতে এখন? জি স্যার, পারবো স্যার। বোঝা যাচ্ছে তো মেজবা? জি স্যার বুঝতে পারছি। ইয়াকুব বোঝা যাচ্ছে তো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো ই ব্যাংকিং আসলে কেন, ই ব্যাংকিং এর গুরুত্ব কি? ই ব্যাংকিং এর কনভিনিয়েন্স, মানে অল্প সময় কাজটা করা যায়, এটা খুব দ্রুত কাজটা করা যায়, গতিশীলতার সহিত করা যায়, রেগুলার মনিটর করা যায় আমার অ্যাকাউন্টটাকে। আমি আমার কাস্টমারদেরকে অ্যাটেন্ড করার জন্য এই সুবিধাগুলো দিয়ে মাধ্যমে কাস্টমার অ্যাটেন্ড করা সম্ভব হয়। যেমন কাস্টমারের যেমন সুবিধা আছে, ব্যাংকের তেমন সুবিধা আছে। ব্যাংক অল্প এমপ্লয় রেখে তার ট্রানজাকশন গুলো সম্পন্ন করতে সম্পন্ন, এই জন্য তার রেভিনিউটা বাড়ে। হ্যাঁ, ব্যাংক তার ওয়াইড ওয়াইড অ্যাক্সেস নিতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকিং করতে পারে। ব্যাংকের একটা পাবলিসিটি টুল এটা, কারণ হচ্ছে যে বলতে পারে যে আপনি ঘরে বসে আপনি ট্রানজাকশন করতে পারবেন। হ্যাঁ, ব্রাঞ্চের লোড কম লাগে, যেহেতু ব্রাঞ্চের অল্প জায়গা নিয়ে, দেখবেন ডাচ বাংলা ব্যাংক অল্প একটু জায়গা নিয়ে ব্যাংক নিয়ে সাব ব্রাঞ্চ করছে। এখন সব ব্যাংক গুলো মোটামুটি সাব ব্রাঞ্চ করে, অল্প জায়গা নিয়েই ডিপোজিট কালেক্ট করে, লোন ফ্যাসিলিটি দেয় ছোট্ট একটা জায়গা নিয়ে। তার মানে কি, তার
ব্রাঞ্চের লোডটা মানে এটা তার যে কস্ট আছে সেটা মিনিমাইজ করে, হ্যাঁ, কস্ট রিডাকশন করে, এবং অর্গানাইজেশন যে ইফিসিয়েন্সি, হ্যাঁ, সবাই বলতে পারে যে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ অ্যাভেলেবল বুথ আছে, যে কোনো জায়গায় ট্রানজাকশন করতে পারবেন। এটা তার জন্য যখন পাবলিসিটি বাড়ে, তার রেপুটেশনও বাড়ে, ইন্ডাস্ট্রি বেনিফিটও হয়। তেমনি অটোমেটিক্যালি কি আমাদের ব্যাংকিং যে ফ্যাসিলিটি আছে, ওভারঅল যদি সবাই ভালো থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিশিয়াল গুলো আসে। এটা কিছু লিমিটেশন আসে। লিমিটেশন কি? যে ইন্টারনেট কানেকশন যদি ফেল হয় তাহলে এই টেনশন গুলো সম্পূর্ণ করা সম্ভব হয় না। কম্পিউটার সম্পর্কে যদি আমাদের জ্ঞান কম থাকে, কম্পিউটার যদি সম্পর্কে একটু জ্ঞান কম থাকে, তাহলে তারা এই সমস্ত পাবলিক আসলে এই ধরনের সুবিধা নিতে পারে না। সার্ভার প্রবলেম, থাকতে পারে, সিকিউরিটি কিছু প্রবলেম থাকতে পারে, যে এটাতে ফ্রডাল অ্যাক্টিভিটিস হইতে পারে, হ্যাঁ, কিছু চুরি ডাকাতির সম্বন্ধ থাকে, লস অফ হিউম্যান টাচ। মানুষ অনেক সময় আছে, অনেক যারা বয়স্ক হয়ে যায়, যারা চাকরি থেকে অবসর নেয়, তারা ব্যাংকে যায়, ব্যাংকে যে একটু কথা বলে, কাস্টমার সার্ভিসটা নেয়, এক কাপ চা খায়, হুম, এবং গল্প করে। তারা ব্যাংকে যেয়ে টাকাটা তুলতে পছন্দ করে, ব্যাংকে মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, এবং ব্যাংকে যে তার অ্যাকাউন্টটা আছে সেটা সে সে দেখতে পছন্দ করে, এবং ব্যাংকারদের সাথে কথা বলতে পছন্দ করে। যে হিউম্যান টাচ নেই যেখানে, সেটা তারা অনেক সময় পছন্দ নাও করতে পারে, লস অফ হিউম্যান টাচ। হ্যাঁ, তো এইখানে এই জিনিসগুলোর কিছু লিমিটেশন আছে। তো ই ব্যাংকিং সার্ভিস কোনগুলা, আর ই ব্যাংকিং এর কি কি গুরুত্ব, আর ই ব্যাংকিং এর যে লিমিটেশন, এটা আসলে আমরা পারবো ইনশাল্লাহ। পারবো স্যার, পারবো, পারতে হবে স্যার, পারবো। পারতে হবে, হ্যাঁ। আর যে পয়েন্টগুলো, শুধু পয়েন্টগুলো মাথায় রেখে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুধুমাত্র পরীক্ষা লিখে দিলে হবে। জি স্যার। আচ্ছা, এইখানে পরীক্ষা অনেক সময় একটু যদি ক্রিটিক্যালি কোনো পরীক্ষা আসে, তাহলে এই তিনটে পার্থক্য আসতে পারে, যে ডিফারেন্স বিটুইন ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। ইন্টারনেট অ্যান্ড এক্সট্রানেট, হ্যাঁ, এই তিনটে পার্থক্য অনেক সময় পরীক্ষা আসতে পারে। ইন্টারনেটটা কি আমরা অলরেডি জানি, যে কানেক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টুগেদার, হ্যাঁ। The internet is the massive global system that connects computer network around the world together. পুরা ওয়ার্ল্ডের সাথে যার মাধ্যমে আমাদের কম্পিউটার নেটওয়ার্কটা কানেক্ট থাকে, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটে কি বলছে? ইজ অ্যান ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্টারনেট, ইট ইজ ইউজড বাই কোম্পানিজ টু কানেক্ট দেয়ার কম্পিউটারস অন নেটওয়ার্ক। আমরা যে পিসিতে কাজ করি, আমাদের ধরেন আমাদের ইয়াকুব আছেন কোন ব্যাংকের জন্য? ইসলামী ব্যাংকে স্যার। ইসলামী ব্যাংকে। আপনি আপনার পিসিতে যে কাজগুলো করে থাকেন, একজন আরেকজনের সাথে যে লেনদেনগুলো করে থাকেন, আপনার উইদিন দা ব্যাংকে যে লেনদেনগুলো করে থাকেন এক পিসির সাথে আরেক পিসিতে, এটাকে বলা হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনেট। আর এই ইন্টারনেটের সাথে যখন আপনি এক্সটারনেটটা অ্যাড করেন, অর্থাৎ আপনার এক্সটার্নালি আপনি যে ইউজ করবেন, আপনার নিজের যে, ধরেন আপনি আপনার ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? স্যার আমি মাইক্রো ক্রেডিটে স্যার। মাইক্রো ক্রেডিটে কাজ করেন। তো মাইক্রো জি ক্রেডিটে যে স্যার। কাজ করেন, আপনি আপনার ডিপার্টমেন্টে কাজ করেন, ওই ডিপার্টমেন্টের কাজগুলো সব ইন্টারনেটের মাধ্যমে হয়। আর আপনি যদি এটা বর্ডারলি আপনি এটার সাথে হেড অফিস যদি অ্যাড করেন, বা আপনার আদার যে ব্রাঞ্চগুলোর সাথে অ্যাড করেন, সেটাতে কি হলো? এটা আর ঘরের মধ্যে থাকলো না, এই কানেক্ট হয়ে গেল এক্সটারনেট, মানে এক্সটার্নালি আপনি কানেক্ট করতেছেন, সেটাকে বলা হচ্ছে এক্সটারনেট। এই ইন্টারনেটটাকেই দুই ভাগে ভাগ করা যায়, একটা ইন্টারনেট, একটা এক্সটারনেট। তো ইন্টারনেট হচ্ছে ওপেন ফর অল, আর ইন্টারনেট হচ্ছে লিমিটেড। আর এক্সটারনেট হচ্ছে ইন্টারনেটের এক্সটেনশন ভার্সন, মানে ইন্টারনেটের এক্সটেনশন ভার্সন। আপনি ঘরের মধ্যে কাজ করতেছি, সাথে আমার যে কাস্টমার আছে তাদের সাথে আমি কানেকশন করতেছি, তাহলে ইন্টারনেটের এক্সটেনশন ভার্সন হচ্ছে এক্সটারনেট। এইটা হচ্ছে মিলিয়ন অফ পিপুলের সাথে যোগাযোগ করে, এটা শুধুমাত্র কর্পোরেটের অনলি দ্য মেম্বারের সাথে যোগাযোগ করে। আর এটা হচ্ছে কোম্পানির যে যারা কাস্টমার আছে তারা এবং কোম্পানির যে লোক আছে তাদের সাথে যোগাযোগ করে। এই পার্থক্যগুলো নিয়ে কোনো কোনো কেউ কনফিউশন আছে? মেজবা, হ্যাঁ। কোনো কনফিউশন আছে ভাই? শোনা যাচ্ছে না। সাইফুল আছেন আমাদের সাথে? হ্যাঁ, এক্সট্রানেটটা আবার কি একটু বলবেন কিনা? ইন্টারনেটটা হচ্ছে আমাদের উইদিন দ্য কোম্পানি আমরা যারা কাজ করতেছি, ইন্ট্রানেট, হ্যাঁ এটা বুঝতে ইন্টারনেট, পারছি। হ্যাঁ। আর আমার যখন আমি ব্যাংকের আমার ইন্টারনাল কাস্টমারের নেটওয়ার্ক। সাথে অ্যাড করতেছি, আমার কাস্টমারের সাথে যখন আমি লিংক আপ করতেছি, জি জি। আমি যখন আমার কাস্টমারের সাথে আমার লিংক আপ করতেছি, তখন সেটা হচ্ছে এক্সটারনেট, অর্থাৎ ইন্টারনেটের সাথে আচ্ছা এক্সটেনশন ভার্সন আর কি। আচ্ছা আচ্ছা।
এটা ঠিক আছে, ইন্ট্রানেটের এক্সটেনশন ভার্সন। এক্সটেনশন ভার্সন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। মানে একটা হচ্ছে শুধু উইদিন দ্য ঘর, মানে আমার শুধু ঘরের মধ্যে কাজ করতেছি, আর ঘর ছাড়াও যখন আমি বাইরে আমার লোকগুলোকে অ্যাড করতেছি, আমার যারা সার্ভিস নিতে চায় তাদের সাথে যখন আমি অ্যাড করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে এক্সটারনেট। External। ক্লিয়ার? এখন ক্লিয়ার সাইফুল? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, প্রথম তিনটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি জি। আচ্ছা। এখন আমাদের অনেক সময় পরীক্ষায় এসে থাকে বিভিন্ন রকম পার্থক্য, যেমন আমাদের ক্যাশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে থাকে, আমাদের চেকের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে পরীক্ষায়, যে ক্যাশের ক্যাশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে। তো ক্যাশের অ্যাডভান্টেজ এই যে প্রথম যে তিনটা করে আছে, প্রত্যেকটা তিনটা করে, যেমন ওয়ান অফ দ্য মোস্ট কমন এন্ড ইজিয়েস্ট ফর্মস অফ পেমেন্ট, ক্যাশ দেওয়া খুব সহজ, কিন্তু লার্জ ভলিউমে ক্যাশ নেওয়া খুব কঠিন। লার্জ ভলিউমে ক্যাশ নেওয়া খুব ক্যারি করা খুব কঠিন। ইট ইজ এনশিওর ইউর ফ্রিডম এন্ড অটোনমি। আপনি যে কোনো সময় আপনি ক্যাশ নিয়ে যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, এটা আপনার আসলে সহজবোধ্য, কিন্তু এটা নিয়ে ঘরে রাখাটা একটা রিস্কিয়ার। ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে আমি তিনটা পয়েন্ট, প্রথম যে তিনটা পয়েন্ট আছে প্রত্যেকটা তিনটা পয়েন্ট, আগেরটার ক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে প্রথম তিনটা পয়েন্ট যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তিনটা পয়েন্ট আমি প্রথমে দিয়ে রাখছি আর কি। চেকের বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ। চেকটা ক্যারি করা সহজ, কিন্তু চেকটাকে রিস্ক আছে, যেটা ফেক চেক হইতে পারে। যদি চেক ক্রস হয় তাহলে এটা আরো সেফ হয়ে যায়, কিন্তু এইটা অনেক সময় বাউন্স করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি টাকা নাও পাইতে পারি। হ্যাঁ, তো এরকম কিছু পয়েন্ট প্রত্যেকটার ক্ষেত্রে আমি দিয়ে রাখছি, প্রথম তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রথম তিনটা পয়েন্ট। তারপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওই যে আমি বলছিলাম পকেটে টাকা থাকলে খরচ করা যাবে, অনলি স্পেন্ড হোয়াট ইউ হ্যাভ, যা আপনার আছে তাই খরচ করতে পারবেন। তো এরকম প্রত্যেকটারই আমি পার্থক্যগুলো আপনাদের স্বার্থে আলাদা আলাদা করে পার্থক্য করা আছে। ক্রেডিট কার্ডের পার্থক্য, ডিসঅ্যাডভান্টেজ, যেমন ক্রেডিট কার্ডের একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হ্যাবিট অফ ওভার স্পেন্ডিং, অতিরিক্ত খরচ করে ফেলি আমরা। ক্রেডিট কার্ডই, এটাই আসল জিনিস, ওভার আচ্ছা, স্পেন্ডিং। এইগুলার যে পার্থক্য আসতে পারে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আমি তো পড়ালাম একটু আগে, ডিসঅ্যাডভান্টেজ এবং প্রস এন্ড কনস। অনেক সময় প্রস এন্ড কনস নামে আসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছাড়া অনেক সময় প্রস এন্ড কনস নামে আসে, একই কথা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের প্রত্যেকটা পার্থক্য আমি দিয়ে রাখছি। তো এগুলো কি আবার ভেঙে ভেঙে পড়ানোর দরকার আছে, নাকি আমি যা পড়াইছি না না, তাতেই বুঝবেন? এটা এতক্ষণ ধরে তো পড়ানোর পরে এটা টেবুলার ফর্মে দিলেন। এটা টেবিল ফর্মে দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। একটা পরীক্ষা আসতে পারে যে ইভ্যালুয়েশন এন্ড গ্রোথ অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম, বাংলাদেশের পেমেন্ট সিস্টেমটা কেমন আছে। এই যে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম নিয়ে যদি পরীক্ষা আসে, তাহলে একদম প্রথম যে চারটা আমরা পড়ছিলাম, ওই যে অপারেটিং পেমেন্ট সিস্টেম হুম। বাংলাদেশ, তো প্রথমে আমরা লিখবো যে বাংলাদেশে প্রথমে 2010 সালে আমাদের অপারেটিং সিস্টেম চারটা ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে বইয়ের ভাষা, এখানে বইয়ের ভাষা লেখা আছে, কিন্তু আমরা কিভাবে লিখবো, আমাদের অপারেটিং পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি যে ডেভেলপ করছে, সেই ডেভেলপটা চারটা ওয়েতে করছে। একটা হচ্ছে বাংলাদেশ অটোমেটিক চেক প্রসেস সিস্টেম 2010 সালে আসছে, 2011 সালে বাংলাদেশ বিএফটিএনটা আসছে, 2012 সালে আমাদের এনপিবিএসবিটা আসছে, 2015 সালে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আসছে। এছাড়াও আমাদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, আমাদের পজ আছে, এটিএম মেশিন আসছে, কিউআর কোড আছে। হ্যাঁ, এই যে সুবিধাগুলো আমাদের আসছে, পরপর আমরা এই সুবিধাগুলো লিখে যাবো আর কি বাংলাদেশ পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। এটা কি আর কোনো বোঝার কোনো অসুবিধা আছে? না, এটা ক্লিয়ার। তো এখানে কি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডটা আসবে না? সবই না, আসবে, আসবে না। সবই ডেবিট কার্ড আসবে, ক্রেডিট কার্ড আসবে আসবে, সবই আচ্ছা আচ্ছা। আসবে। মানে আমরা এতদিন পর্যন্ত যা পড়লাম সবগুলো হুম। শুধু পয়েন্ট আকারে একটা লাইন করে লিখে দিবেন, যে অপারেটিং সিস্টেমটাকে চারটে ভাগে ভাগ করছে। কোন সিস্টেম? বিএফটিএন চেক পোস্ট সিস্টেম। এটা 2010 সালে শুরু হয়েছে, কি জন্য শুরু হয়েছে? চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি, এক লাইন শেষ। না, মানে চেক প্রসেস সিস্টেমটা কি জন্য শুরু? 2010 সালে চেক ক্লিয়ারিং ফ্যাসিলিটি। বিএফটিটা কি জন্য আসছে? 2011 সালে আসছে। এটি হচ্ছে আমাদের যে কর্পোরেট ফ্যাসিলিটি দেওয়ার জন্য, কর্পোরেট স্যালারি পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, এই ফ্যাসিলিটি দেওয়ার জন্য। এরপর আমাদের এনপিএসবি আসছে কি জন্য? এটিএম সার্ভিস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস জন্য 2012 সালে আসছে। ইন্টারব্যাংক ফান্ড ট্রানজাকশনের জন্য আসছে। আমাদের এক লাইন করে, হ্যাঁ, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আসছে কি? কর্পোরেট এবং ব্যাংকদের জন্য লার্জ ভলিউমে ট্রানজাকশন সম্পন্ন করার জন্য আসছে। এইগুলো এক লাইন করে। এরপরে আমাদের বিভিন্ন রকম সুবিধা আসছে। এছাড়াও আমাদের রেদার
we have many payment system in recently that's are mobile financial service point আকারে in following that's are given in following কি কি আছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে এটিএম সার্ভিস আছে ডেবিট কার্ড সিস্টেম আছে ক্রেডিট কার্ড সিস্টেম আছে পস সিস্টেম আছে কিউআর কোড সিস্টেম আছে হ্যাঁ ওই ই ব্যাংকিং এর ভিতরে যতগুলো সার্ভিস আছে সবগুলো দরকার বাকিগুলো লিখে দিবেন বুঝতে পারছি সাইফুল জি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে লেখেন discuss in briefly evaluation and growth of Bangladesh payment system. Discuss in briefly evaluation and growth of Bangladesh payment system. যারা পরবর্তী ক্লাসে আছেন তারা এই লিংকে বোধহয় ক্লাস হবে আপনারা থেকেন হ্যাঁ মিজান ভাই আছেন আমাদের সাথে স্যার কি ক্লাস শেষ? সবাইকে এই ক্লাসে আল্লাহ হাফেজ হ্যাঁ এই ক্লাস সবাইকে আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে। মিজান ভাই কটা শুরু করবেন 4:30 4:30 আচ্ছা এখন বাজে হচ্ছে 4:15 হ্যাঁ 4:15 4:15 আচ্ছা 15 মিনিট পরে শুরু করবেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই লিংকটা তাহলে এই লিংকেই হবে তো নাকি হ্যাঁ এই লিংকই দিয়ে দেই সমস্যা নেই। ঠিক আছে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যারা যারা পরবর্তী